আওয়ামী লীগও মারলে যে জুলাই গণঅভ্যুত্থানের একটা বিগার মব ছিল। আমার কাছে মনে হয় যে মানে মব সন্ত্রাসী ছিল, যেটাকে আপনারা সমর্থন করেছেন। আসলে ডিপ স্টেট এই কথাটা আমরা অনেকভাবে অনেক রকম ভাবে শুনি। আরেকটা কিন্তু এই শোনাটায় একটা সাংঘাতিক মাত্রা মানে যুক্ত করেছে যখন আপনি বলেছিলেন যে ডিপ স্টেট চেয়েছিল ডক্টর ইউনূস সরকার যাতে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। এইটা আপনি স্বাধীনতা দিবসে আপনি একটা বক্তব্য বলেছেন, পরে অনেকবার আপনি অনেক প্রশ্ন করেছেন। আমি স্পেসিফিক প্রশ্ন করতে চাই, ডিপ স্টেট যদি চায় তাহলে আপনারা থাকলে মানে ডক্টর ইউনূস সরকার থাকতে পারলো না কেন? রাজি হয় নাই ডক্টর ইউনূস থাকতে? ডিপ স্টেট বা যাদেরকে আমি বুঝেছি তারা যে শর্তে চেয়েছিল সেই শর্তে সরকার রাজি হয়নি, বা এই শর্তে সরকার রাজি হয় নাই। এবং এই যে এই থাকার অভিলাষটা আমার মনে হয় না এই সরকারের একটা বড় অংশের ছিল। এই যে 5 বছর থাকতে হবে, 6 বছর থাকতে হবে, একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, একটা সংস্কারের গভর্নমেন্ট থেকে গিয়ে একটা মানে অটোক্রেটিক গভর্নমেন্ট হয়ে উঠতে হবে, এই জিনিসটার অ্যাবসেন্স এই সরকারের মধ্যে ছিল। এবং কমিটমেন্ট ছিল টুয়ার্ডস সংস্কার, বিচার এবং ডেমোক্রেটিক ট্রানজিশন। ডিপ স্টেট বলতে আমরা যেটা বুঝি, ডিপ স্টেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধরেন সামরিক বেসামরিক আমলারা, মন্ত্রীরা, সাবেক বর্তমান যারা আসলে ক্ষমতার সামনে, দেশি বিদেশি ক্ষমতার সামনে নেই, ক্ষমতার পিছনে আছে, তো তারা শর্ত দিয়ে ডক্টর ইউনূসকে 2029 পর্যন্ত রেখে দিতে চেয়েছিল। এটাই আপনি বুঝাতে চেয়েছেন? হ্যাঁ, এবং শর্তগুলি কি ছিল? যে শর্তগুলি ছিল ডক্টর ইউনূস সাহেব থাকবেন কিন্তু দেশ চালাবেন ওনারা। হ্যাঁ, যেটা 11 সরকারের সময় হয়েছে, কিংবা এখনো আমরা দেখছি যে বিভিন্ন কিছু তখন আমাদেরকে যে বিষয়গুলো করার জন্য বলা হয়েছিল সেই বিষয়গুলোই একটা সরকার যখন, বর্তমান সরকার যখন করছে, তখন আমি এটাও বলেছি যে এই যে 2/3 পাওয়া, এটার সাথেও ডিপ স্টেটের সম্পর্ক আছে, এটার সাথেও ইঞ্জিনিয়ারিং এর সম্পর্ক আছে। এবং ফলে আমি যখন দেখি যে যেই বিষয়গুলো আমাকে বা আমাদেরকে বলা হয়েছিল যে এইগুলো হইলে আপনারা থাকতে পারবেন, এগুলো যখন এই সরকার এসে করে, তখন আমার কাছে এটা অনেকটা স্পষ্ট হয়ে যায় যে তাদের সাথে একটা বোঝাপড়ার মধ্য দিয়েই এই সরকারটা পরিচালিত হচ্ছে। দুই একটা বলবেন যে মানে যেটা দেখে আপনার কাছে মনে হচ্ছে যে এই যে ধরেন আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে অ্যাসালামের পুনর্বাসন করা বাংলাদেশের আর্থিক খাতে, জাস্ট একটা এক্সাম্পল, এর বাইরে আরো অনেক কিছু আছে। এই একটা দিয়েই আমি অনেকটাই বুঝতে পারি যে ঠিক আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং তো আছে অবশ্যই। ওই সময় যে ডিপ স্টেট কাজ করতো তারা কি আপনাদের সাথে যোগাযোগ রাখতো? মানে আপনার সাথে কি দেখা হয়েছে, কথা হয়েছে বলে আপনি এখন বুঝতে পারেন? প্রশ্নটা কেন করতেছি আমি বলি, এনসিপি প্রধান নাহিদ সাহেব একবার বলেছিলেন যে ওসমান হাদিকে ডিপ স্টেট হত্যা করিয়েছে, সেই ডিপ স্টেট আর আপনার বলা ডিপ স্টেট কি অভিন্ন নাকি আলাদা? অনেক এটা একটু বললে তারপর পরেরটা বলি। না, কে হত্যা করেছে সেটা তো আমরা জানি না, এটা একটা ধারণা প্রসূত জায়গা থেকে বলা, অথবা হয়তো উনি কোনো হিন্ট পেয়েছেন বা কিছু। এবং এখানে এই যে দেখেন আরেকটা বিষয় ছিল সেখানে, এই যে গুমের যে বিষয়টা, এখন আমরা দেখলাম যে গুম অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দেওয়া হলো। আমাদেরকে তখন এটাও বলা হয়েছে যে এই যে গুম টুম যা হয়েছে এগুলা নিয়ে বেশি কিছু আসলে করা ঠিক হবে না, এগুলা নিয়ে এই জায়গাগুলোতে কম্প্রোমাইজ করতে পারলে তারা এই সরকারকে রাখবেন। এই যে ডিপ স্টেট বলতে আমরা যাদেরকে বলতেছি তারা তো মানে পার্সোনালি অ্যাপিয়ার করে না। আচ্ছা, মানে কোন একটা তথ্য দেওয়া বা কোন একটা কাউরে দিয়ে বলানো বা কিছু বলানো, রাইট, বিভিন্ন ওয়েতে আসলে ওয়ার্ক করে। জুলাই আন্দোলনে যারা ফ্রন্ট লাইনার ছিল তাদের সাথে কি তাদের রাজনৈতিক দল গঠনের সময় বা শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলনের সময় তাদের জন্য কি ডিপ স্টেটের কোনো প্রেসক্রিপশন ছিল? বা আপনি কি সেই সময় কোনো কিছু ফিল করছেন যে ডিপ স্টেট চাইতেছে না যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে? ওরকম কোনো কিছু মনে হয়েছে? দেখেন, আমরা যখন আন্দোলনটা শুরু করি, এটা অনেকটা কোটা সংস্কারের জন্য আন্দোলনটা প্রথমে শুরু, অনেকটা না পুরোটাই, এবং ইভেন পুরোটাই এবং পরেও আমাদেরকে সাপোর্ট দিয়েছে এরকম অনেক লোকজন। প্রথম দিকে বলছে এটা ভারতের আন্দোলন, রয়ের এক ধরনের সংশ্লেষণ এখানে থাকতে পারে, বিভিন্ন ধরনের কথা। এটা খুবই অর্গানিক ভাবে আন্দোলনটা হয়েছে। এবং কখনো কোনো ডিসিশন, বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার এমন কোন মনে হয় না যে রহস্যজনক কেউ এসে আমারে বলতেছে যে আসিফ এই ডিসিশনটা নাও, বা রহস্যজনক কোনো জায়গা থেকে কোনো একটা সাপোর্ট আসতেছে। তো এটা খুবই অর্গানিক ভাবে আন্দোলনটা হয়েছে। এটা যে অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা অনেক ইনভেস্টমেন্ট করে ডিপ স্টেট বা অমুক তমুক ইয়ে করে এটা করা হয়েছে, এরকম কিছু না। এটা খুব অর্গানিক একটা মুভমেন্ট আমার মনে হয়েছে। এবং এটা অনেকটা আমরা যারা লিডারশিপেও ছিলাম তারা অনেকটা স্রোতের মধ্য দিয়ে গেছি, যে জনগণের আকাঙ্ক্ষাটা মুখ দিয়ে বলা আন্দোলনটা কোটার জন্যই করতেছিলেন, তাই তো?
জি, আমরা আন্দোলনটা করার জন্যই করতেছিলাম। প্রথম যখন আন্দোলনের ট্রানজিশনটা শুরু হয়, সেটা শুরু হয় আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে। আমার একদম স্পেসিফিকলি সেই দিনগুলি মনে আছে কেন, কারণ এই কোটা আন্দোলন নিয়ে যখন কোটা আন্দোলনটা আসলে মানে 5ই জুলাই 2024 আমি কোটা নিয়ে প্রথম একটা মানে আপনাদের দাবির যৌক্তিকতা নিয়ে একটা প্রথম টক শো করি। ওটার মধ্যে ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিলেন, এদিকে আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নান উনি ছিলেন। কিন্তু তখনও মানে এই আন্দোলনটার মধ্যে কোটা তারা করা হবে কি করা হবে না, আপনি ঠিকই বলেছেন। এখন যারা আপনাদের অনেক বেশি সমর্থন করেন তারা বলেছিলেন যে এটা একটা ইন্ডিয়ার ষড়যন্ত্র অন্যদিকে মুখ ফেরানোর জন্য। আপনারা আবু সাইদ মারা যাওয়ার পরে বা আবু সাইদকে খুন করার পরে, আবু সাইদকে হত্যা করার পরে আপনারা বুঝতে পারলেন যে এইটা এখন সরকার পতন আন্দোলনের দিকে যেতে হবে, তাই তো? মানে আমি যদি আবু সাইদকে হত্যা করার পরে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এটার কোটার মধ্যে সীমাবদ্ধ থাকার সুযোগ নাই। আমাদের অবশ্যই বিচারের দাবিতে আন্দোলনটা করতে হবে। এবং আপনারা পরে দেখেছেন যে সময়ের ধারাবাহিকতায় 9 দফা এসছে, আমরা সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ চেয়েছি এবং বিচার চেয়েছি, এবং সেটা আরো আন্দোলনের ধারাবাহিকতায় যখন ম্যাসাকার শুরু হলো, যখন শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু হলো, তখন এটা এক দফায় রূপ নিল এবং এটা আলটিমেটলি সরকার পতনে দিয়ে গেল। আমাদের একজন দর্শক জহিরুল ইসলাম শেখ তিনি বলেছেন যে কুমিল্লার 2 মোস্তাক এক হয়েছে, বাহ বাহ বাহ। কুমিল্লার 2 মোস্তাক এক হয়েছে, বাহ 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 বাহ। বোধহয় আপনাকে আর আমাকে মিন করেছে। হ্যাঁ, আমার বাড়িও তো কুমিল্লা মোস্তাক, কুমিল্লার 2 মোস্তাক বলতে বোধহয় আমাকে আর আপনাকে বোঝানো হয়েছে। যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে আসি যে ডক্টর ইউনূস সরকারের সময় এনসিপি মবের প্রতিবাদ করেছে কিনা আমি খুব স্মরণ করতে পারি না, মানে কিন্তু সম্প্রতি মবের মাধ্যমে একজন পীরের অনুসারী বা পীরকে হত্যার ঘটনায় আপনারা মবের বিরুদ্ধে কথা বলেছেন, মব থামাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আপনারা এই বিএনপি সরকারের সময় নানামুখী মবের সমালোচনা করেছেন, কিন্তু পীর হত্যার মামলা যেটা হয়েছে সেটা দেখা গেল যে কুষ্টিয়ার পীর হত্যায় জামায়াত খেলাফতের নেতৃত্বে হামলা চালায় 2 শতাধিক লোক, এমন খবর সামনে এসেছে। মব নিয়ে এই জামায়াত খেলাফত সহ জোটসঙ্গী অন্যান্য দলকে আপনি কিছু বলেছেন কিনা বা আপনাদের মধ্যে আলোচনা হয়েছে কিনা? না, আমরা এই যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন আমার মনে পড়ে যে তখনও এনসিপি প্রতিবাদ করেছে, এবং এনসিপিতে যারা পরিচিত তারা মাঝে মধ্যে ফোন করে জিজ্ঞেস করতো যে এইটা যে হইলো এটা নিয়ে সরকার কি ব্যবস্থা নিচ্ছে বা কি সরকারের স্ট্যান্ড এই মবগুলো নিয়ে। এবং এখন কার যেই ঘটনা, এটা নিয়ে এনসিপি বরাবরের মতোই মবের বিরুদ্ধে তার অবস্থান জানাচ্ছে। এবং আপনারা দেখেছেন যে বারবার এই যে মাজারে হামলা ভাঙচুর এগুলো নিয়ে আমরা আমাদের বিভিন্ন বা আমাদের পার্টির পক্ষ থেকে বিবৃতিতে আমরা জানিয়েছি, আমাদের বক্তব্যে আমরা জানিয়েছি। এবং এই যে ঘটনাটা, এটা এখন এইভাবে বলা ঠিক হবে না যে কে জড়িত, কারণ মামলায় যে কেউ যে কারো নাম ঢুকাতে পারে। আমাদের জোট সঙ্গীদের যদি কেউ সত্যিই জড়িত থাকে, তাহলে যেই জড়িত থাকুক, আমার পার্টিরও যদি কেউ জড়িত থাকে, তাহলে আমি চাইবো এটার প্রকৃত বিচার হোক এবং সে শাস্তির মুখোমুখি হোক। এবং এটা সরকার এই জিনিসটা করার ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেটাও করতে আমরা প্রস্তুত আছি। আমরা প্রপার ল অ্যান্ড অর্ডারের যেই বাস্তবায়ন সেটা চাই, কিন্তু একই সাথে অন্তর্বর্তী সরকারের সময় মব আর আন্দোলনকে এক ধরনের গুলিয়ে ফেলার এক ধরনের আমরা দেখেছি। এবং আওয়ামী লীগের দিক থেকে তো মাঝে মধ্যে এটাও বলা হয় যে জুলাই গণঅভ্যুত্থানও একটা মব ছিল। তো এই ডিমার্কেশনটা বোঝাটা জরুরি। এইখানে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে এক ধরনের পলিটিক্স করা হয় বলে আমাদের মনে হয়, যে কোনটা মব আর কোনটা আন্দোলন এটাকে গোলায় ফেলা হয়েছে অনেক সময় আমাদেরকে ব্লেম করার জন্য কিংবা ছাত্রদেরকে ব্লেম করার জন্য। আমরা মানে মানে সমর্থন করেছেন কোনোটাতে নিশ্চুপ থেকেছেন, যেটার ক্ষেত্রে আপনারা প্রতিবাদী হচ্ছেন এখন। মানে আমরা কোনোটাই সমর্থন করি নাই। আপনার যদি মনে পড়ে যে যখন প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা হয়, আমাদের 2 জন নারী নেত্রী ওই আগুনের মধ্যে ডেইলি স্টারের অফিসের মধ্যে উঠে গিয়েছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য। এবং ওই পোড়া ছাইয়ের মধ্যে আমার মনে আছে আমরা আমাদের একদম টপ লিডারশিপ নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, আমি সহ আমরা নিজেরা গিয়েছিলাম তাদেরকে উদ্ধার করে আনতে। এবং ওইখান থেকে শহীদুল আলম সহ আপনারা বোধহয় একটা জিনিস জনাব আসিফ সজীব ভাই, আপনি তো গিয়েছেন বটেই, কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনি প্রথমা থেকে আপনার একটি বই বেরিয়েছে, সেটা নিয়েও কিন্তু অনেক রকম সমালোচনা হয়েছে দলের ভিতরে। আপনি এনসিপির পরে মানে যোগ দিয়েছেন একজন উপদেষ্টা, দলের ভিতরে হয় নাই, দলের বাইরে হয়েছে।
না, মানে আপনারা প্রথম আলো আশেপাশে ডেইলি কেউ স্টারে করছে গিয়েছেন, বলে আমার মনে হয় না। আপনাদের দলের অনেক নেতৃবৃন্দ কিন্তু ওই আন্দোলন, ওই আগুন এগুলিকে সমর্থন জানিয়েছেন, আপনি ভালো করেই জানেন। কেউ কেউ ওই সোশ্যাল মিডিয়াতে এগুলি মুছে দিয়েছেন, কেউ কেউ রেখেছেন, এমনকি ছায়ানট, তারপরে হচ্ছে যে না, আমাদের কোনো নেতৃবৃন্দ জানার নাই, এবং অবশ্যই যদি জানাতো সেটা আমাদের চোখে পড়লে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম, কারণ এটা আমাদের পার্টির পজিশন। আমরা ক্লিয়ারলি হামলা চালানো উচিত, এটা আপনাদের নেতৃবৃন্দ বা আপনাদের হয়ে যারা ইলেকশন করছে তারা কেউ বলেন নাই? আমাদের কেউ বলেন নাই। ছায়ানটে হামলার পরে সেখানে তো আমাদের আহ্বায়ক গিয়েছেন এবং গিয়ে সেখানে তিনি কথা বলেছেন। কিন্তু ছায়ানটে হামলা চালানো উচিত বা এবার ছায়ানট বাদ থাকে কেন, সেটা আপনাদের কোনো কেউ বলেন? এটা আমাদের কেউ বলে নাই। এটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের জাকসুর হয়তো কোনো একজন নেতা বলেছেন, তিনি আমাদের না, তিনি অন্য একটি ছাত্র সংগঠন। আমার যতদূর মনে পড়ে আপনাদের হয়ে নির্বাচন করেছেন এমন একজনও বলেছেন, আপনি এটা চেক করে দেখবেন। মানে আমি আর এতদিন আগের কথা আমি এটা বলতে চাই না, আপনাদের কেউ মানে যারা শাপলাগুলি নিয়ে ইলেকশন করেছেন এরকম একজন করেছেন এটা। হাওয়েভার আমার জানার মতো এমন কেউ করেন নাই। হ্যাঁ, আচ্ছা, আপনি এটা চেক করে দেখবেন। আমার শেষ প্রশ্ন, একটা বিলের ব্যাপারে বা একটা বিল পাশের ব্যাপারে এনসিপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে একটু মতান্তর হয়েছে। মানে জামায়াতে ইসলামীকে 71 সালে পরাজিত শক্তিদের সাথে একই লাইনে নামটা বলা হবে কি হবে না, সেটার ক্ষেত্রে এনসিপি কোনো আপত্তি করে নাই, কিন্তু জামায়াতে ইসলামী শুধু আপত্তিই করে নাই, তারা বক্তব্য রেখেছেন ওয়াকআউটেরও একটা মোটামুটি কারণ এইটা ছিল। আপনার কাছে কি মনে হয়, এনসিপি কি একটা লম্বা সময় জামায়াতে ইসলামের সাথে রাজনীতিটা চালিয়ে যেতে পারবে? মানে আপনারা বলছেন বটে যে এইটা কোনো আদর্শিক জোট না, এটা একটা নির্বাচনী জোট, কিন্তু যদি এই রাজনীতিটা পাশাপাশি থেকে চালিয়ে যেতে হয়, এটা কি আসলে এনসিপির জন্য ভালো, খারাপ, মন্দ, বা নাকি অনেকেই বলছেন যে 1-1.5 বছরের মধ্যে এরকম হতে পারে যে এনসিপি বেরিয়ে আসতে পারে, খুব দ্রুতও বেরিয়ে আসতে পারে? আপনার কাছে কি মনে হয়, আপনি এনসিপির ভবিষ্যৎ কি দেখেন? আমরা আসলে এই জোটটা করেছি কিছু স্পেসিফিক ইস্যু এবং কিছু স্পেসিফিক বিষয়ের উপর ভিত্তি করে, যেমন সংস্কারের বিষয়ে আমাদের যে কালেকটিভ কমিটমেন্ট, ওই জায়গা থেকে এই জোটটা মানা হয়েছে, সংস্কার, বিচার, এই বিষয়গুলোর উপরে। এবং এইগুলো সমাধান করার জন্য এবং এই বিষয়ে যে সরকার এখন পুরোপুরি ইউটার্ন নিল এক ধরনের, এবং সেটার জন্য আমাদের রাজনৈতিক লড়াইটাও আমরা মনে করছি যে এই বিষয়গুলোতে একমতের ভিত্তিতে যেহেতু জোটটা হয়েছে, আমরা একসাথে করব এবং সেটা আমরা করে যাচ্ছি। এখন জোটের ভবিষ্যৎ কেউ বলতে পারে না যে কতদিন জোট থাকবে, কতদিন থাকবে না, কবে কি হবে, এটা কেউ এখন বলতে পারে না। বাট আমরা আমাদের এই যে রাজনৈতিক বিষয়গুলোর উপর ভিত্তি করে যে আমাদের যে জোটটা হয়েছে, সেই জোটটা এই বিষয়গুলো সমাধান করার জন্য আমরা এখন একসাথে রাজপথের কর্মসূচি, সভা, সেমিনার এগুলো করে যাচ্ছি। আচ্ছা, শেষ মন্তব্যটা পরে আপনাকে একটা ধন্যবাদ দেবো। আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি দিলে বলবেন। জালাল আহমেদ উনি বলছেন আপনি কিন্তু আসিফ সাহেবের সাথে খুব নমনীয়, কারণ কি? কারণ আমার আসিফ সাহেবকে খুব পছন্দ, সেজন্য। আপনি যদি দেখেন 5ই আগস্টের 5ই আগস্ট আমাদের ছিল একটা ডু অর ডাই কল, এবং 5ই আগস্ট যদি আমরা সফল না হতাম তাহলে ওইটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। এবং আপনি দেখেন আমাদের মুক্তিযুদ্ধের আগে আমাদের এখানে কতজন মানুষ আসলে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল, নাই, কিন্তু তাদের সে সময় মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিতে হয়েছিল, মানুষকে ডাক দিতে হয়েছিল যে যার যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। এবং অন দা ওয়ে কিন্তু প্রশিক্ষণেরও ব্যবস্থা হয়েছে এবং অস্ত্রেরও ব্যবস্থা হয়েছে এবং সফলতাও এসেছে। তো এটা অনেকে ওই সশস্ত্র বিপ্লবের কথাটা নাহিদ ভাই বলেছেন, আমি বলেছি বিভিন্ন জায়গায়, ফলে অনেকে ধরে নিয়েছেন যে হয়তো আগে ভাগে অস্ত্র শস্ত্র বাসায় নিয়ে বসেছিলাম করার জন্য। এটা এরকম না, এটা অনেকটা মানে অভ্যুত্থানের ওই সময়কার ডিমান্ডের জায়গা থেকেই প্রস্তুতিটা ছিল। অস্ত্র প্রসঙ্গে আমাদের অনেকের কৌতূহল থাকে যে আপনি কি আপনার পিস্তলটা বা করেছেন কিনা, জমা দিয়েছেন কিনা, নাকি এটা এখনো আছে ওই কথার মতো আসিফ মাহমুদের লাইসেন্স? আমি উপদেষ্টা হিসেবে অস্ত্র জমা দিলেও লাইসেন্সটা রয়েছে কিনা, নাকি অস্ত্র আছে লাইসেন্সও আছে? আমি লাইসেন্সটা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবেই নিয়েছি এবং সেই হিসেবে আমার নিরাপত্তার স্বার্থে লাইসেন্সও আছে, অস্ত্র আছে। এই বিষয়ে সাধারণত 3 বছরের জন্য লাইসেন্স দেওয়া হয় আর কি। ওকে, জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, গতকাল সংসদে নিজের এলাকার মহাসড়ক বড় করার দাবিতে সংসদে সোচ্চার হয়েছিলেন এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন কাজ না হওয়ায় এলাকায় তিনি মুখ দেখাতে পারেন না। এই বিষয়ে গতকালই সাবেক উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আপনার আরেকজন সহকর্মী, সহযোদ্ধা যদি আমরা এরকম বলি, তিনি সেখানে লিখেছেন, কোট, আজকে হাসনাতের সংসদে আকুতি দেখে মনে পড়লো যে রামগঞ্জ লক্ষ্মীপুর উন্নয়নের জন্য 4-5 জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি, তাদের সাথে কয়েকবার দেখা করেছি, ডিও লেটার দিয়েছি, সেসব লেখার সময় এখনো আসেনি। এতটুকু বলতে পারি যে একটি রাজনৈতিক দলের চাপে
স্ল্যাশ সিদ্ধান্তে উনারা আমার এলাকায় আমাকে কোনো সহযোগিতা করেননি। হাসনাত বলছেন এলাকায় মুখ দেখাতে পারবেন না, আর আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ, খোদা তাদের মঙ্গল করুন। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনি বরাবরই মানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে সত্য কথা বলার জন্য আপনি বিখ্যাত বা খ্যাতিমান। আপনি কি একটু বলবেন ওই 4-5 উপদেষ্টা আসলে কে, আবার কোন দলের চাপে আসলে মাহফুজ আলমের এলাকায় এটি দেওয়া হয়নি? কি মানে আপনি একটু আমাদেরকে একটু লাইট দিবেন কিনা এই ব্যাপারে? না, এখানে আসলে হাসনাত ভাই যে রাস্তাটার কথা বলেছেন, সেই রাস্তাটার জন্য আমি নিজেও ডিও লেটার পাঠিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে সিলেট যে রোডটা, খুবই ন্যারো একটা রোড, এবং এটা দিয়ে ট্রাক বাস সমানে চলাচল করে, এবং 2 বছর পর পরই রাস্তা নষ্ট হয়ে যায়। তো এটা ওয়াইডেন করার জন্য আমি নিজে ডিও লেটার দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমলাতান্ত্রিক জটিলতা বলি বা হচ্ছে এটা হতে পারে, এক একজন একইভাবে রিড করতে পারে। আপনারা একই ক্যাবিনেটে ছিলেন, আপনি এবং ডক্টর খলিলুর রহমান বা জনাব মাহফুজ আলম বা জনাব নাহিদ ইসলাম, তারা একই ক্যাবিনেটে ছিলেন। সেই সময় আমরা দেখতাম যে বিএনপি আসলে খলিলুর রহমান সাহেবের বিরুদ্ধে খুবই সোচ্চার। তারা আপনার পদত্যাগ যেমন চেয়েছেন, খলিলুর রহমান সাহেবের পদত্যাগও চেয়েছেন। আমরা দেখেছিলাম যে সেনাপ্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান, তিনিও আসলে ঠিক প্রকাশ্যে তো তাকে কথা বলতে শোনা যায় না, কিন্তু কেন একজন মানে নিরাপত্তা উপদেষ্টা হঠাৎ করে কোত্থেকে আসলো, তার অনেক সিদ্ধান্তই তারা পছন্দ করেন নাই। সেটা পাল্টাপাল্টি বিভিন্ন ধরনের প্রেস রিলিজ বা প্রেস নোট বা আর্মি থেকে যে এটা দেয়, এটার নাম জানি কি, ওইটা আরে বারে 3 বাহিনীর যে আইএসপিআর তাদের বিভিন্ন রকম বাণী বা এটাতে অনেক সময় বোঝা গেছে। হঠাৎ করে কি হইল, মানে আপনি মানে কি হইলো যে দেখা গেল যে এখন ওয়াকার সাহেব ও সেনাপ্রধান আছেন, খলিল সাহেবও খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে পররাষ্ট্র উপদেষ্টায় আছেন, এবং মানে আপনারা এটা আসলে কি হয় দেখেন, মানে যে আমি আমার পুরো এই প্রক্রিয়ার আমার পারসেপশনটা আমি বলতে পারি, হোয়াট ওয়াজ ফ্যাক্ট, এটা আমি হয়তো আচ্ছা তুমি আরেকটু আগে থেকে বলেন, খলিল সাহেব ইন করলো কেমনে আপনাদের ক্যাবিনেটে, মানে এই নামটা কোত্থেকে আসলো? আমি এটা সম্পর্কে আসলে খুব স্বচ্ছভাবে আসলে জানি না। আপনি